একটি রহস্যময় জঙ্গল যাকে নিয়ে ঘিরে আছে অনেক গুজব। জঙ্গলটি অবস্থিত হচ্ছে আয়ারল্যান্ডে। শোনা গেছে সেই জঙ্গলে যেই প্রবেশ করে সে আর ফিরে আসে না। তাছাড়া আরও জানা যায় এই জঙ্গলটি নাকি মানুষের আত্মা বেঁধে রাখে একটা গোলক ধাঁধায়। অনেকে মনে করে জঙ্গলে লুকিয়ে আছে রাক্ষসের পাল। বলছিলাম সদ্যমাত্র মুক্তি পাওয়া 2024 সালের সিনেমা দ্য ওয়াচার্স নিয়ে। আমি যখন মুভিটা দেখেছি তখন IMDb-তে রেটিং পেয়েছে 5.7 আউট অফ 10। মুভিটির রেটিংয়ে যাবেন না, কেননা সবেমাত্র কিছুদিন হলো মুভিটি রিলিজ হয়েছে। মুভিটির মধ্যে যেই টুইস্ট রয়েছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। মুভিটি শুরু হয় জন নামক একজন ব্যক্তিকে দিয়ে, যিনি কিনা একটা জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করছে। আসলে সে এই জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে জঙ্গলটি তো জনকে এখান থেকে বের হতে দেবে না, কেননা এই জঙ্গলটা ছিল খুবই রহস্যময়। জন সেই ঘুরে ফিরে এক জায়গায় গিয়ে পৌঁছায়। তার চেহারায় আমরা দেখতে পাই অনেকটাই আশঙ্কা এবং অনেক ভয়। সে মনে মনে বলছিল তার হাতে আর বেশি সময় নেই, সূর্যাস্ত হয়েই যাবে, আর কিছুক্ষণ মাত্র বাকি। সে সেই জঙ্গলের মধ্যে আলোর অনুসন্ধান করছিল, তবে সে ঘুরে ফিরে বারবার একই জায়গায় গিয়ে পৌঁছায়। সেই বোর্ডটার মধ্যে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, এবং তার সাথে সাথে 108-এর একটা বিপদ সংকেত দেওয়া হয়েছে। এক পর্যায়ে তার হাতে সময় একেবারেই ফুরিয়ে যায়, সূর্য প্রায় ডুবেই যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য গাছের ডাল ধরে ধরে গাছের ওপর ওঠার চেষ্টা করে, তবে তার ভাগ্য ছিল অনেক নির্মম। এক পর্যায়ে সে গাছ থেকে নিচে পড়ে গেল। তার শরীরে অনেক আঘাত পায় সে। সূর্য অস্ত হওয়ার পরপরই হঠাৎ করে কিছু ক্রিয়েচারের শব্দ পায় সে, এবং ঠিক সেই মুহূর্তেই জনকে শেষবারের মতোই দেখতে পাই আমরা। সেখানে কোনো একটা এন্টিটি এসে জনকে একটা গর্তের ভেতরে নিয়ে যায়, এবং ঠিক এর পরবর্তীতেই আমাদেরকে এই মুভির প্রধান চরিত্রকে দেখানো হয়। তার নাম হচ্ছে মিনা। সে আসলে অনেকটাই ডিপ্রেসড, মানে তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে একেবারেই লাইফলেস, তার জীবনের কোনো উদ্দেশ্যই নেই। তবে টাইম পাসের জন্য সে আপাতত একটা পেট শপে কাজ করছে। সেখানে মিনার বস তাকে একটা টাস্ক দেয়, সেটা হচ্ছে তার একটা প্যারটকে পাশের শহরের মিউজিয়ামে দিয়ে আসতে হবে। সেখানে সেই প্যারটটাকে নিয়ে মিনা তার বাড়িতে চলে যায়। মিনা প্যারটটার সাথে বসে বসে অনেকক্ষণ কথা বলছিল। ঠিক সেই মুহূর্তেই সে প্যারটটাকে এটা বলছিল যে আজকে রাতে সে একটা পার্টিতে যাবে। পার্টিতে যাওয়ার জন্য মিনা যখন ফ্রেশ হচ্ছিল, আশ্চর্যের বিষয় ছিল এটা, সে তার মাথায় উইগ পরিধান করে। রাতে যখন সে পার্টিতে যায় সেখানে সে তার পরিচয় গোপন রাখে, এবং সে তার পরিচয় দেয় তার নাম হচ্ছে ক্যারোলিন। বিষয়টা এখানে খুবই সন্দেহজনক মনে হয়, তবে পরবর্তীতে আমরা জানতে পারবো যে সে আসলে কেনই বা তার পরিচয় গোপন রাখছে। ঠিক এর পরের দিন আমরা মিনাকে দেখতে পাই যে আজ সে সকাল সকাল উঠেছে এই প্যারটটাকে ডেলিভার করার জন্য। গন্তব্যস্থলে যাওয়ার পথে মিনার কাছে তার বোনের পক্ষ থেকে মেসেজ আসে। মেসেজটা ছিল একটা ভয়েস মেইল, এবং মিনার বোনের নাম হচ্ছে লুসি। লুসি তাকে এটা জানায় যে আজকে তাদের মায়ের মৃত্যুবার্ষিকী। আজকের মতো দিনে সে তার মায়ের মৃত্যুবার্ষিকীতে অ্যাটেন্ড করেনি। মিনা সেখানে তার বোনের ভয়েস মেইলটা শোনার পরে তার কোনো রেসপন্স দেয়নি সে। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মিনা তার মায়ের মেমোরিয়ালে যাওয়ার জন্য একেবারেই আগ্রহী নয়। সেখানে সে কাইন্ড অফ ডিপ্রেসড ছিল। সে রওনা দেয় সেই মিউজিয়ামের উদ্দেশ্যে। রেডিওতে গান প্লে করে গাড়ি চালাতে চালাতে কখন যে সে জঙ্গলের ভেতর প্রবেশ করে গেছে সে নিজেও টের পায়নি। হঠাৎ করেই সেখান থেকে তার ফোনের সিগন্যাল একেবারেই চলে যায়, এবং তার কিছুক্ষণ পরেই গাড়ির রেডিওটা অফ হতে না হতেই গাড়িটাও বন্ধ হয়ে যায়। যেমনটা মনে হচ্ছিল এই জঙ্গলের নিস্তব্ধতা মিনাকে ডাকছে। গাড়ি থেকে নেমে সে এটা টের পায় যে তার গাড়ির ইঞ্জিনটাও সমস্যা হয়েছে। না পারতে সে তার প্যারটটাকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। সে তার গাড়ি থেকে একটু দূরে পৌঁছাতেই সে দেখতে পায় যে তার গাড়ি সে আর দেখতেই পারছে না।
সে সেখানেই ফিরে যাওয়ার চেষ্টা করে যেখানে সে তার গাড়িটা থামিয়েছিল, তবে ঘুরে ফিরে সে একই জায়গায় বারবার চলে আসছে, যেমনটা মুভি শুরু হওয়ার আগে জনকে আমরা দেখেছিলাম। সেখানে সে হতাশ হয়ে বসে পড়েছে। হয়ে গেছে প্রায় সন্ধ্যা। সেই মুহূর্তেই হঠাৎ করে সে কিছু ক্রিয়েচারের শব্দ শুনতে পায়। তার মনের ভেতরে এক ধরনের ভয় কাজ করছে। নিস্তব্ধ জঙ্গল, তার আশেপাশে কেউ নেই, তবে সে কিছু শব্দ পাচ্ছে যা কিনা তার মনের মধ্যে অনেক ভয় সৃষ্টি করছে। এবং তার সাথে সাথে হঠাৎ করে সে তার চারিপাশে কিছু এন্টিটিকে অনুভব করতে পায়। হঠাৎ করে সেখানে মিনা একজন মানুষের উপস্থিতি টের পেল এবং সে তার পিছু করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে একজন মহিলাকে আমরা দেখতে পাই যে কিনা গেট খুলে মিনাকে ভেতরে আসার জন্য বলছে। সে মিনাকে সময় দিয়েছে মাত্র 5 সেকেন্ড এবং তাকে বলছিল, যদি তুমি তোমার জীবনের মায়া করে থাকো তাহলে 5 সেকেন্ডের মধ্যে এই গেটের ভেতরে চলে আসতে। মিনা তার কথা শুনতে বাধ্য, কেননা সেই জঙ্গলের মধ্যে অনেক ভয় পাচ্ছে। সেই বুড়ি মহিলা তাকে নিয়ে গেল একটা ডেরার মধ্যে এবং এই জায়গাটাকে তারা কূপ বলে সম্বোধন করে। তার আগে আপনাদেরকে ক্যারেক্টারদের সাথে পরিচয় করিয়ে দিই। বর্তমানে এখানে তাদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 3 জন এবং তার সাথে আজকে মিনা এসেছে। যে বুড়ি মহিলাটি তাকে এখানে নিয়ে এসেছে তার নাম হচ্ছে ম্যাডেলিন। সেখানে একজন যুবককে দেখতে পাই, তার নাম হচ্ছে ড্যানিয়েল এবং তার সাথে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটার নাম হচ্ছে কিয়ারা। মূলত তারা 3 জনই এখানে এসে এক প্রকার ফেঁসে গেছে। এখানে কিছু ক্রিয়েচার রয়েছে যাদেরকে তারা ওয়াচার্স বলে সম্বোধন করে। ওয়াচার্স হচ্ছে পর্যবেক্ষণকারীদের বলা হয়ে থাকে। এই কূপ নামক যে জায়গাটা রয়েছে এখানটাতে অনেক বড় একটা গ্লাস দিয়ে একটা ওয়ালের মতো তৈরি করা হয়েছে। গ্লাসটা কেন তৈরি করা হয়েছে তা আমরা জানি না, তবে আমরা এতটুকু জানি এই গ্লাসের মাধ্যমে সেই ওয়াচার্সরা তাদেরকে দেখে। মিনার মাথায় সেখানে কিছুই ধরছিল না, আসলে তারা কি বলছে বা কী বা বলার চেষ্টা করছে। তবে সে এতটুকু জানে যে সে এখানে এসে প্রায় বন্দী হয়ে গেছে। সে পাগল হয়ে গেছে যে সে এখান থেকে কিভাবে বের হবে। সেখানে সেই বুড়ি মহিলাটি যার নাম হচ্ছে ম্যাডেলিন, সে তাদের 3 জনকে সেই আয়নার সামনে দাঁড়াতে বলে যে আসলে তাদেরকে কিনা সেই ওয়াচার্সরা দেখবে। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, এই গ্লাসের ওপারে দেখা যায় না, তবে গ্লাসের ওপার থেকে তাদেরকে দেখা যায়। আসলে এই গ্লাসটাকেই তৈরি করা হয়েছে এমন যে বাইরের ক্রিয়েচাররা তাদের দেখতে পাবে, তবে ভেতরে উপস্থিত থাকা কেউই সেই ক্রিয়েচারদের দেখতে পারবে না। মিনা অপর দিকে থাকা কিছুই দেখতে পারছে না, তবে বাইরে থাকা ক্রিয়েচারদের সেই হিংস্র আওয়াজ তার কানে এসে বাজছিল। সেখানে সে রীতিমতো অনেকটাই ভয় পেয়ে যায়। তার সাথে সাথে তার ভেতরে অনেক কিউরিসিটিও আছে যে আসলে বাইরে হচ্ছেইটা বা কি। সকাল হতে হতেই মিনা জেদ ধরে বসলো যে সে এখান থেকে বেরিয়ে যাবে। ম্যাডেলিনের কথা উপেক্ষা করে সে এই জায়গা থেকে বেরিয়ে আসে। মিনা এখান থেকে এসে পড়েছে তো কি হয়েছে, সে সেই গোলক ধাঁধার মধ্যেই আবার পড়ে গেছে। সে কমপক্ষে 4-5 জায়গায় পয়েন্ট অফ নো রিটার্নের সেই সাইনবোর্ডটি দেখতে পায়, তবে সে সেখান থেকে কোনোভাবেই বের হতে পারেনি। সে ব্যর্থ হয়েছে। এক পর্যায়ে সে না পেরে সে চলে যায় সেই কূপ ঘরে। সেখানে মিনা খুবই বোর ফিল করছিল, কেননা তার করার মতো কোনো কিছুই ছিল না। তবে ভাগ্যিস সেখানে একটা টিভি রয়েছিল। টিভিতে চলছিল একটা রিয়েলিটি শো, যেখানে কিনা তাদেরকে দর্শকেরা দেখছে এবং সেই রিয়েলিটি শোতে যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদেরকে 1 মাস সেই ঘরের মধ্যে থাকতে হবে। মূলত টিভিতে যে শোটি দেখানো হয়েছে সেই অবস্থাই হচ্ছে এই 4 জনের। তবে এই জায়গায় থাকতে হলে কিছু নিয়ম পালন করতে হবে। সেটা হচ্ছে কখনোই আয়নার একেবারে কাছাকাছি যাওয়া যাবে না। দ্বিতীয়ত, যা হয়ে যাক না কেন সূর্যাস্তের পরে কূপ থেকে একেবারেই বের হওয়া যাবে না। এবং তৃতীয় শর্ত হচ্ছে সবসময় আলোর মধ্যে থাকতে হবে, অন্ধকারে কখনোই যাওয়া যাবে না। পরবর্তীতে মিনা চলে যায় কিয়ারার সাথে। কিয়ারার কাছ থেকে সে জানতে পারে যে আসলে কিয়ারার হাজবেন্ডও তাদের সাথেই ছিল এবং কিয়ারার হাজবেন্ডের নাম হচ্ছে জন, যে কিনা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল
এবং আপনাদের অবশ্যই মনে আছে যে জন আসলে কে, যাকে কিনা আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম। কিয়ারা সেখানে মিনাকে নিয়ে যায় একটা গর্ত দেখাতে এবং সেখানে সে মিনাকে এটা জানায় যে ঠিক এই গর্তের ভেতরেই নাকি সেই সব ক্রিয়েচারদের বসবাস রয়েছে। মিনা সেখানে কিছু না ভেবেই সে প্রস্তুত হয়ে যায় সেই গর্তের ভেতরে প্রবেশ করার জন্য। কিয়ারার সাহায্যে সে সেই গর্তের মধ্যে প্রবেশ করে, তবে সেখানে সে একটা ভাঙা সাইকেল দেখতে পায়। তাছাড়া সেখানে আর কিছুই দেখতে পায় না। সাইকেলটা সে তাকে দিয়ে উপরে ওঠায়, কিন্তু যখন সে সেখান থেকে চলে আসতেই লাগছিল সে সেই জায়গাটার মধ্যে কোনো একটা এন্টিটির উপস্থিতি লক্ষ্য করতে পারে। মিনা সেখানে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই তাকে কোনো না কোনো একভাবে সেখান থেকে তোলা হয়। পরবর্তীতে ম্যাডেলিন তাকে জিজ্ঞাসা করে যে সে সেই গর্তের মধ্যে প্রবেশ করেছে কিনা। মিনা সেখানে তার কথার দ্বিমত পোষণ করে। সে তাকে বলে যে সে সেই গর্তের ভেতরে যায়নি। ম্যাডেলিনের এটা বিশ্বাস ছিল যে মিনা সেখানে তাকে মিথ্যা বলেছে, তবে ম্যাডেলিন এটা ভালো করেই জানতো যে মিনার এই কর্মকাণ্ডের জন্য তারা কতটা বিপদের সম্মুখীন পড়তে চলেছে। এবং ঠিক রাতেই মিনা তাদের একটা রুল ভঙ্গ করে। সে আয়নার সামনে গিয়ে কান পেতে দাঁড়িয়েছিল, যার জন্য কিনা ওয়াচার্সরা সেখানে অনেকটাই ক্ষেপে যায়। বিষয়টা পরবর্তীতে ম্যাডেলিন এসে সামাল দিয়ে ফেলে এবং ঠিক এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। পরের দিন সকালবেলা ড্যানিয়েল তার কাজে লেগে পড়ে। আসলে তাদের দরজার সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং যার মাধ্যমে কিনা তারা টেলিভিশনে সেই ক্যামেরার ফুটেজটা দেখতে পায়। তবে আজকে সেই ক্যামেরাটায় একটু প্রবলেম হয়েছে এবং সেটাই ঠিক করছে ড্যানিয়েল। প্রতিদিনের মতোই সন্ধ্যার পর তারা একসাথেই বসে আছে। হঠাৎ করেই ক্যামেরাতে দেখা গেল দুটি পা এবং হঠাৎ করেই কেউ একজন নক করা শুরু করে। কণ্ঠটা ছিল জনের। কিয়ারা একেবারেই বিশ্বাস করে ফেলেছিল যে এটাই তার স্বামী। কিয়ারা চাচ্ছিল সেই গেটটা খুলে দেওয়ার জন্য, তবে এটা করলে রুলস ভঙ্গ হয়ে যাবে। পথে বাধা হয়ে দাঁড়ায় ম্যাডেলিন। সে কিয়ারাকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে যাই হয়ে যাক না কেন রাতে কোনোভাবেই গেট খোলা যাবে না, এবং সে কিয়ারাকে এটাও বোঝায় যে আসলে এটা তার স্বামী নয়। ম্যাডেলিনের কথা একেবারেই বিশ্বাস করছিল না কিয়ারা, যার কারণে কিনা সে গেটের সামনে গিয়ে বলছিল তাকে তার ফেস দেখাতে এবং তাকে বলে যে সেই ক্যামেরাটা কোথায় রয়েছে, যার কারণে কিনা সেখানে সেই ব্যক্তিটা তার ফেস দেখায় ক্যামেরার সামনে। লোকটা সত্যি সত্যিই জন, তবে তার শরীরে কোনো প্রকার পোশাক ছিল না। ম্যাডেলিন তো কিছুতেই কিয়ারাকে গেট খুলতে দেবে না, তবে সেখানে ম্যাডেলিন কিয়ারাকে একটা শর্ত দেয়। কিয়ারাকে এমন একটা গোপন কথা জিজ্ঞাসা করতে হবে যা কিনা একমাত্র জন ছাড়া অন্য কেউই জানে না। কিয়ারা জনকে প্রশ্ন করে যে এখানে ফেসে যাওয়ার আগে তাকে একটা বই কিনে দিয়েছিল, সেই বইটার নাম কি, এবং কিয়ারার এই প্রশ্নের উত্তরটা জন দিতে সক্ষম হয়নি। তবে ক্যামেরার সামনে থেকে তাকে হঠাৎ করে কোনো একটা এন্টিটি এসে টান দিয়ে নিয়ে যায়। কিয়ারা এখনও অনেকটা কনফিউজড। আসলে সে কিছু বুঝতেই পারছে না এখানে হচ্ছেইটা বা কি। হঠাৎ করেই বাইরে থাকা সব ক্রিয়েচার্সরা মিলে তাদের সে আয়নাটা একেবারেই ভেঙে ফেলার চেষ্টা করছিল এবং তারা ধরতে গেলে আয়নাটা আরেকটুর জন্য ভেঙেই ফেলেছিল। ঠিক সেই মুহূর্তেই ম্যাডেলিন এসে তাদের তিনজনের সামনে গিয়ে দাঁড়ায়, যার কারণে কিনা হঠাৎ করেই সেখানে পরিস্থিতিটা একেবারে শান্তশিষ্ট হয়ে যায়। পরের দিন সকালে এই বিষয়টা নিয়ে তুমুলভাবে ঝগড়া হয় তাদের মাঝে, কেননা এই ওয়াচার্সদেরকে লেলিয়ে দেওয়ার প্রধান কারণই হচ্ছে মিনার রুলস ভঙ্গ করার কারণেই তারা সবাই ক্ষেপে গেছে, যার কারণে কিনা কাল রাতেই হতে পারত তাদের জীবনের শেষ দিন। এই রুলস ভঙ্গ করার কথা মনে করে হঠাৎ করে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আসলে এই রুলস ভঙ্গ করার নিয়মটা মিনার ছোটকাল থেকেই। মিনারা ছিল দুই যমজ বোন, একজন হচ্ছে মিনা আরেকজন হচ্ছে লুসি। একদিন তাদের মা তাদের দুজনকে নিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে কোথাও এক জায়গায় যাচ্ছিল। মিনা ছিল খুবই দুষ্ট, সে কোনো কথাই শুনতো না। সে গাড়ির বাইরে হাত দিয়ে রেখেছিল, যার কারণে কিনা মিনার মা তাকে ধমক দেয়
সেখানে মিনা তার মায়ের কথা কিছুতেই শুনছিল না। সে গাড়ির বাইরে হাত দিবেই তো দিবে। মিনার মা এক পর্যায়ে গিয়ে গাড়ির গ্লাসটা ক্লোজ করে দেয়। মিনা তো তার মায়ের কথা একেবারেই শুনবে না, যার কারণে কিনা সে সেই গ্লাসের ওপরেই তার হাতটা রেখে দেয় এবং সে গ্লাসে তার আঙুলগুলো অনেক জোরেই চাপ খায়। গ্লাস অফ করতে করতেই হঠাৎ করে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। সেখানে মিনার কারণেই মিনার মায়ের মৃত্যু হয়। তবে এই অ্যাক্সিডেন্টে মিনার বোন লুসি বেঁচে যায় এবং ঠিক সেদিনকার পর থেকেই তার মায়ের মৃত্যুর কারণ সে নিজেকেই দায়ী করে, যার কারণে কিনা সে সব জায়গায় তার পরিচয় গোপন করে। সে নিজেকে মানুষের কাছাকাছি আসতে দেয় না, সে সবসময় একা থাকতে চায়। পরের দিন আমরা মিনাকে দেখতে পাই। সকালে উঠেই সে বাইরে চলে যায় কিছু নোটস তৈরি করার জন্য এবং সে রিসার্চ করছিল যে এখান থেকে কিভাবে সে বের হতে পারবে। সে যেখানেই যাচ্ছিল সে চক দিয়ে দাগিয়ে আসছিল যেন সে পরবর্তীতে সে রাস্তা চিহ্নিত করে বের করতে পারে। তবে এতে সে কোনোরূপ আশা দেখতে পারছে না। সে আসলে এইসব করছে তার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। অন্যদিকে যদি আমরা ড্যানিয়েলের কথা বলি, এই ছেলেটা ধরতে গেলে একটু সাইকো টাইপের। ছেলেটা এখানে এসেছিল কিয়ারা এবং তার হাজবেন্ডের সাথেই। তারা একই সাথে একই দিনে এখানে বন্দী হয়েছিল। প্রায় 5 থেকে 6 মাস হয়ে যাবে তারা এখানে রয়েছে। ছেলেটা এক পর্যায়ে ম্যাডেলিনকে বিশ্বাসই করতে চাচ্ছিল না। সে চাচ্ছিল ম্যাডেলিনের ওপরে প্রতিশোধ, কেননা একমাত্র ম্যাডেলিনই তাদেরকে এখানে বন্দি করে রেখেছে। লুসি ঘরে ফিরে যাওয়ার পর সে কিয়েরাকে দেখতে পায় একটা চেয়ারের মধ্যে বসে আছে। মিনা তার রিসার্চের কাজ করতে করতে হঠাৎ করে সে এটা উপলব্ধি করতে পারে যে কিয়েরা সেখানে উপস্থিত নেই। সে দরজা দিয়ে পালিয়ে চলে গেছে। মিনা এটা বুঝতে পেরে যায় যে সে চলে গেছে সেই গর্তের সামনে, কেননা তার স্বামী সেই গর্তের ভেতরেই রয়েছে। কিয়েরা এটা বিশ্বাস করে যে তার স্বামী এখনো জীবিত রয়েছে। মিনা তাকে জোর করে সেখান থেকে নিয়ে আসে। তবে আসার সময় কিয়েরা এবং মিনা দেখতে পায় ম্যাডেলিনকে ড্যানিয়েল বেঁধে রেখেছে এবং তাদের দুজনকে দেখেই ড্যানিয়েল সেখান থেকে পালিয়ে যায় এবং ঠিক কম সময়ের মধ্যেই সূর্য ডুবে যাবে। কিয়েরা ড্যানিয়েলের পেছনে ছুটে চলে যায় এবং সেখানে মিনা ম্যাডেলিনের হাতের বাঁধনগুলো খুলে দেয়। তারা যখন সেই রুমের মধ্যে গিয়ে প্রবেশ করতেই যাবে, সেখানে গিয়ে তারা দেখে ভেতর থেকে রুমটা আটকিয়ে দিয়েছে ড্যানিয়েল। সূর্য ডুবে গেছে এবং সন্ধ্যা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই সেই গুহা থেকে ক্রিয়েচাররা বেরিয়ে আসে। তবে ড্যানিয়েল এবং ম্যাডেলিন দুজনেই রয়েছে বাইরে। তারা দুজন কোথায় যাবে তারা দুজন নিজেরাও জানে না। এক পর্যায়ে ম্যাডেলিন মিনাকে নিয়ে একটা ঝোপের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে এবং তারা যেই জায়গাটার মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছে সেখানে তাদের শরীরের সেন্ট ছড়াবে না, বরং তা ঢেকে রাখবে, যার কারণে কিনা তাদের দুজনকে সেই ক্রিয়েচারগুলো নোটিস করতে পারে না। এন্টিটিগুলো চলে যায় সেই কূপ ঘরের সামনে। এন্টিটিগুলো আরও বেশি রেগে যায় যখন তারা দেখতে পায় যে তাদের 4 জন থেকে 2 জন মিসিং রয়েছে এবং সেখানেই আমরা প্রথমবারের মতো ওয়াচার্সদের দেখতে পাই। আসলে তাদের দেহের আকৃতি খুবই লম্বা এবং এরা স্পিডের দিক দিয়ে অনেকটাই ফাস্ট। ক্রিয়েচার্সগুলো যখন কূপ ঘরের সামনে গিয়ে পৌঁছায়, ড্যানিয়েল ওয়াচার্সদের এটা বলে যে তাদের 2 জন নাকি বাহিরেই রয়েছে এবং তাদের 2 জনকে খোঁজার জন্য সব এন্টিটিগুলো সেখান থেকে চলে যায় এবং তাদেরকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে। এক পর্যায়ে লুকিয়ে তারা 2 জন সেই কূপ ঘরের সামনে গিয়ে পৌঁছায় এবং দরজার বাইরে থেকে ড্যানিয়েলের কাছে অনেক আকুতি মিনতি করছিল গেটটা খোলার জন্য। পরবর্তীতে ড্যানিয়েল নিজের ভুল বুঝতে পেরে তাদের জন্য গেটটা খুলে দেয়। ভেতরে ঢুকতেই ম্যাডেলিন তার গলা টিপে ধরে যে আসলে আজকে তার জন্যই তারা 2 জন মরতে বসেছিল। ঠিক সেই মুহূর্তেই বাইরে থাকা সেই ওয়াচার্সরা ঘরটা ভেঙেই একেবারে ভেতরে প্রবেশ করতেই যাচ্ছিল। তারা খুব কম সময়ের জন্যই তাদেরকে আটকিয়ে রাখতে পেরেছিল, তবে খুব শীঘ্রই তারা ভেতরে প্রবেশ করেই ফেলবে। ঠিক সেই মুহূর্তেই তারা আবিষ্কার করলো টেবিলের নিচে একটা গর্ত রয়েছে এবং একটু পর্যবেক্ষণের পরেই তারা দেখতে পেল এই ঘরের নিচে একটা বাংকার রয়েছে।
যেটা কিনা সেখান থেকে খুবই সুরক্ষিত। ভেতরে যাওয়ার পরে তারা সেখানে অনেক বড় একটা জায়গা দেখতে পায়। সেখানে এত খাবার ছিল যে প্রায় গোটা বছর কাটিয়ে দেওয়া যাবে। মিনা সেখানে একটু রিসার্চ করতেই একটা কম্পিউটার দেখতে পায়। সে একটু ফাইল ঘাটাঘাটি করার পর সে এটা জানতে পারলো যে এখানে এর আগে একজন সায়েন্টিস্ট থাকতো এবং সে আয়ারল্যান্ডের সেরা সায়েন্টিস্টদের মধ্যে একজন। কম্পিউটার ঘাঁটতেই সে কতগুলো ভিডিও রেকর্ডিংস পায়, যেখানে কিনা প্রত্যেক দিনের ঘটনা সে ভিডিওর মাধ্যমে একটা মেসেজ রেখে যেত যে এর পরবর্তীতে যদি কেউ এখানে আসে সে যেন এই ভিডিওগুলো দেখতে পারে। ভিডিও থেকে সে এটা জানতে পারে যে আসলে সে এই জায়গাটার সম্বন্ধে অনেক গুজব শুনেছিল। পরবর্তীতে সে চিন্তা করেছিল যে এই জায়গাটার মধ্যে সে একটা এক্সপেরিমেন্টাল কাজের জন্য একটা ল্যাব তৈরি করবে, যা কিনা একমাত্র সে নিজেই জানবে। বাইরের পৃথিবীকে কিছুই সে প্রকাশ হতে দিবে না। সেই সায়েন্টিস্ট এখানে অনেক ধরনের লোকেদেরই নিয়ে আসতো এই জায়গাটার মধ্যে একটা বাড়ি তৈরি করার জন্য এবং তার সাথে সাথে তার ল্যাবের কাজগুলো করার জন্য। এখানে সে নিয়ে আসতো যাদের কোনো পরিবার ছিল না, যাদের বাঁচার কোনো উপায় ছিল না, ঠিক এই সব মানুষদের দিয়েই সে এই কাজগুলো করাতো, যার কারণে কিনা অনেক নিরীহ মানুষের জীবন চলে যায় এই বাড়িটি তৈরি করতে। সেই সায়েন্টিস্ট এখানে এসেছিল ওয়াচার্সদের ওপর এক্সপেরিমেন্ট করার জন্য। সায়েন্টিস্ট এদেরকে হালফলিংস নামে নামকরণ করে এবং একদিন সে একটা হালফলিংসকে ধরতেও সক্ষম হয় এবং তার ওপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালানোর পর সে এটা বুঝতে পারে যে আসলে এই ক্রিয়েচার্সগুলো খুবই ভয়ানক। কেন ভয়ানক? তারা আসলে একজন প্রকৃতপক্ষে শেপ শিফটার, মানে মানুষের রূপ ধারণ করতে পারে এরা। সে এটা উপলব্ধি করতে পারে যে আসলে এরা মানুষকে দেখার মাধ্যমেই অনেক জ্ঞান লাভ করতে পারে তারা। এছাড়া এই ক্রিয়েচারগুলো অনেক বুদ্ধিমান, যার ফলে যেই হালফলিংসটাকে ধরেছিল সেই সায়েন্টিস্ট, সেই হালফলিংসটা হুবহু সেই সায়েন্টিস্টের মতোই হয়ে যাচ্ছিল এবং তার মতোই জ্ঞান ধারণ করছিল। সেখানে তার শেষ ভিডিওতে তাদের জন্য একটা মেসেজ রাখা হয়েছে যারা কিনা এই বাংকার অবধি আসতে পারবে। সেখানে সে জানায় যে এখানে তার জন্যই তার মতো একজন বুদ্ধিমান তৈরি হয়ে গেছে, এতে করে তাকে না মেরে এখান থেকে সে যেতে পারবে না। সে আদৌ তাকে মারতে গিয়ে বাঁচবে কিনা তা সন্দেহ। এবং ঠিক এই কারণে যারা এই বাংকার অবধি পৌঁছাতে পারবে তাদের জন্য সে একটা মেসেজ রেখে যায় যে আসলে তারা যেন পাখিদেরকে ফলো করে, কেননা পাখিরাই এখান থেকে বের হওয়ার রাস্তা জানে। পাখিরা এখান থেকে সব সময় নদী অবধি চলে যায় এবং নদীর পাড়েই রয়েছে একটা নৌকা। সেই নৌকাটা দিয়েই নাকি সায়েন্টিস্ট এখানে এসেছিল। সমস্ত বিষয়গুলো জানতে পেরে তারা সকালবেলা রওনা হয় সেখান থেকে বের হওয়ার উদ্দেশ্যে। ভাগ্যিস তাদের কাছে একটা পাখি ছিল। পাখিটা হচ্ছে সেই প্যারটটা যাকে কিনা মিনা ডেলিভার করতেই এসেছিল। সেই প্যারটটাকে দেখে দেখে তারা সেখান থেকে নদীর পার যেতে সক্ষম হয়। এক পর্যায়ে সেখানে থাকা সেই ওয়াচার্সরা টের পেয়ে যায় যে আসলে তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে এবং সন্ধ্যা প্রায় হতেই চলেছে। সেখানে সবাই নৌকায় উঠে পড়ে, তবে ড্যানিয়েল তাদের সাথে নৌকায় ওঠে না। ড্যানিয়েল সেখানে কিয়েরার স্বামী জনকে দেখতে পায় এবং সে এটা মনে করে যে জন এখনো জীবিত আছে, যাতে করে সে জনকে তাদের সাথে নৌকায় নিয়ে আসতে চাচ্ছিল। আসলে জন ছিল একজন ওয়াচার্স এবং আনফর্চুনেটলি সেখানে ড্যানিয়েলকে সেই হালফলিংসটা তাকে মেরে ফেলে। মিনার সেখানে একটা ভয় কাজ করছিল তারা যদি সাঁতার কেটে তাদের কাছে এসে পড়ে। ঠিক সেই মুহূর্তেই ম্যাডেলিন তাকে জানায় যে তারা কখনো এই জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। আসলে তাদেরকে ব্যানিশ করে এখানে সিল করে রাখা হয়েছে এবং কেন তারা এখান থেকে বেরিয়ে আসতে পারবে না তা পরবর্তীতেই আমরা জানতে পারবো। সেই জঙ্গল থেকে তারা তিনজন বেরোতে সক্ষম হয়। তারা বাস স্ট্যান্ডে গিয়ে একটা বাসে ওঠে এবং তাদের চোখে আমরা প্রশান্তির ঘুম দেখতে পাই। সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছে। তবে কিছুদিন পর মিনা চলে যায় সেই প্রফেসরের ল্যাবে। আপনাদের বলতেই ভুলে গিয়েছিলাম, প্রফেসরের একটা শেষ রিকোয়েস্ট ছিল যে তার শেষ ভিডিওটা যে দেখবে এই প্রজেক্ট রিলেটেড
যত প্রমাণস্বরূপ রয়েছে, যত এক্সপেরিমেন্টের কাগজসমূহ রয়েছে, তা যেন সে তার ইউনিভার্সিটিতে গিয়ে ধ্বংস করে দিয়ে আসে। এই বিষয়গুলো যেন পৃথিবীতে না ছড়িয়ে পড়ে। মিনা তার ইউনিভার্সিটিতে চলে যায়। সেখানে প্রফেসরের ড্রয়ার ঘাটাঘাটি করতেই সে একটা এনশিয়েন্ট বুক দেখতে পায়। সেখানেই আমরা ওয়াচার্সদের উৎপত্তি সম্পর্কে জানতে পারি, যে আসলে শুরুটা কোথা থেকে হয়েছিল। পৃথিবীর শুরুতেই মানবজাতি, ফেইরিস এবং অ্যাঞ্জেলসরা একসাথেই বসবাস করত। এই ওয়াচার্সদেরকেই তখন ফেইরিস বলা হতো। ফেইরিসরা নিজেদের দেহকে খুব সূক্ষ্মভাবেই পরিবর্তন করতে পারত, এমনকি তারা নিজেদের পূর্বপুরুষদেরও রূপ ধারণ করত। এক পর্যায়ে মানবজাতি তন্ত্রমন্ত্র করে ফেইরিসদের সিল করে দিল এবং অ্যাঞ্জেলসরা চলে গেল আসমানে, এবং কিছু সংখ্যক ফেইরিসরা রয়ে গেল পৃথিবীতে, যাদের মধ্য থেকে কিনা অনেকেই মানুষের সাথে ইন্টিমেট হয়েছিল। এবং সেই ফেইরিস এবং মানবজাতির মিশ্রণেই তারা নামকরণ করে হালফলিংস, মানে তাদের মানবজাতির এবং ফেইরিস দুজনেরই বৈশিষ্ট্য রয়েছে। এবং সেই জঙ্গলের মধ্যে যারা রয়েছিল তারা সবাই হালফলিংস। এতদিন যাবৎ তারা মানুষদেরকে দেখে দেখেই নিজেরা ইভলভ হচ্ছিল। আরেকটু ঘাটাঘাটি করতেই মিনা কিছু ফটোজ দেখতে পায়। সেই ফটোগুলোর মধ্যে সায়েন্টিস্টের সাথে ম্যাডেলিনকে দেখতে পাওয়া যায়। সেখানে সে একটু রিসার্চ করে জানতে পারে আসলে ম্যাডেলিন হচ্ছে সেই সায়েন্টিস্টের স্ত্রী। তবে এখানে আমাদের কাছে অনেক প্রশ্ন উঠে আসে, যেমন যদি সে সায়েন্টিস্টের স্ত্রী হতো তাহলে তার আগে থেকেই সব কিছু জানা উচিত ছিল। এবং এখানেই সবচেয়ে বড় টুইস্ট আমরা পাই, আসলে মিনা সেখানে উপলব্ধি করতে পারে যে ম্যাডেলিন আসলে কোনো মানুষ নয়, বরং সেই হচ্ছে হালফলিংস। এই কথাটা সে উপলব্ধি করতে না করতেই শীঘ্রই চলে যায় কিয়ারার বাড়িতে। সেখানে গিয়ে সে কিয়ারার সাথে সমস্ত ঘটনা শেয়ার করে, যে আসলে ম্যাডেলিন তাদেরকে কিভাবে ধোঁকা দিয়েছে। গা শিউরে ওঠার বিষয় হচ্ছে এটা, ম্যাডেলিন তাদের সাথে এতদিন যাবৎ থাকছিল এবং তাদের সাথে থেকে থেকেই তাদেরকে সে ইনভেস্টিগেশন করছিল, তাদের মাইন্ড রিড করছিল। তবে এখানে একটা প্রশ্ন রয়ে যায় যে আসলে ম্যাডেলিন কিভাবে সেখান থেকে বাইরে আসতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে গাড়ির শব্দ শোনা যায়। অ্যান্ড গেস হোয়াট, গাড়ি থেকে বের হয়ে আসে কিয়ারা। তার মানে এই দাঁড়ায় যে মিনা এতক্ষণ যাবৎ যার সাথে কথা বলছিল সে আর কেউই নয়, ম্যাডেলিনা, যে কিনা কিয়ারার রূপ ধারণ করে এতক্ষণ যাবৎ মিনার সাথে কথা বলছিল। আসল কিয়ারা যখন তার ঘরে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তেই কিয়ারার ওপর রূপ পরিবর্তন করে আক্রমণ করে ম্যাডেলিন। ফলে কিয়ারা সেখানে অজ্ঞান হয়ে যায় এবং একের পর এক আঘাত দেওয়া শুরু করে মিনাকে, যেখানে কিনা সে চাচ্ছিল মিনাকে মেরে তার শরীরটা সে নিয়ে নেবে, তার অস্তিত্বই তার থেকে কেড়ে নিবে। এবং সেখানে আমরা জানতে পারি যে আসলে সে বরং আর কেউই নয়, সে হচ্ছে সেই সায়েন্টিস্টের মেয়ে। আপনাদেরকে তাহলে মূল বিষয়টা বোঝানো যাক। আসলে সায়েন্টিস্ট তার স্ত্রীর অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার কারণে সে এই ক্রিয়েচার্সদের কথা শুনতে পায় এবং সে চিন্তা ভাবনা করতে লাগলো যে সে তার স্ত্রীকে আবার পুনরুজ্জীবিত করবে, এবং সেই সায়েন্টিস্ট তাই করে। সে সেখান থেকে সেই শেপ শিফটারকে তার স্ত্রীর যত সমস্ত ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করে, যার কারণে এক পর্যায়ে গিয়ে সায়েন্টিস্ট এবং সেই ক্রিয়েচারটা একসাথে থাকা শুরু করে, যার ফলে জন্ম হয় সায়েন্টিস্টের মেয়ে। এবং সেই মেয়েটাই হচ্ছে ম্যাডেলিন, যে কিনা সায়েন্টিস্টের আসল স্ত্রীর রূপ ধারণ করে বসে আছে। পরবর্তীতে মিনা ম্যাডেলিনকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে একজন শেপ শিফটারই নয়, বরং সে একজন মানুষ, এবং তার মনের মধ্যে তাদের সবার জন্যই বিন্দুমাত্র হলেও মায়া রয়েছে। যদি ম্যাডেলিনের মনে মায়া নাই থাকতো তাহলে সে তো তাদেরকে এতদিন যাবৎ পর্যবেক্ষণ করতো না, বা সে অন্যান্য শেপ শিফটারদের হাত থেকে তাকে বাঁচাতো না। এর মানে আমরা এখানে বুঝতে পারি যে আসলে ম্যাডেলিনের ভেতরে ভালো এবং খারাপ উভয়ই রয়েছে। ম্যাডেলিন মিনার সমস্ত কথাগুলো শোনার পর সে
নিজের ভেতর থেকে কিছুটা গিল্টি ফিল করছিল এবং পরবর্তীতে মিনাকে সেখান থেকে মুক্তি দিয়ে ম্যাডেলিন চলে যায়। তবে সেখান থেকে যাওয়ার আগে ম্যাডেলিনকে সে জানায় তার মতো অনেক শেপ শিফটারই রয়েছে যাদের কিনা খুঁজে বের করতে হবে। পরবর্তীতে মিনার থেকে বিদায় নিয়ে চলে যায় ম্যাডেলিন। কিয়ারা সমস্ত ব্যাপার জানতে পারলো এবং তার সাথে সাথে সবার শেষে আমরা দেখতে পাই মিনা সুন্দর একটা লাইফ লিড করছে, যেখানে কিনা সে তার বোনের সাথে দেখা করতে গেছে। তাকে আমরা অনেক হাসি খুশি দেখতে পাই, কেননা তার মা মারা যাওয়ার পর থেকেই মিনা তার বোন লুসির সাথে আর কোনোদিনই দেখা করেনি। এবারই প্রথমবারের মতো তার বোনের সাথে সে নিজ থেকে এসে দেখা করতে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই একটা মেয়ে যে কিনা মিনাকে ফলো করছে এবং আমাদের বুঝতে বাকি নেই ইনি হচ্ছেন ম্যাডেলিন, যে কিনা একজন বাচ্চার রূপ ধরে এসেছে। ম্যাডেলিন মিনাকে এটা বলেছিল যে সে সবসময় মিনাকে ফলো করবে এবং এখানেই শেষ হয়ে যায় দ্য ওয়াচার্স মুভিটি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত কি এই মুভিটি নিয়ে। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল আই ওয়ান্ট ফ্রম ইউ গাইস। টিল দেন, গুড বাই।